গরমের মাঝে শ্রীরামপুরের রাজনৈতিক উত্তাপও কিন্তু বেশ ঊর্ধ্বে, কারণ একদিকে বিজেপির ভাস্কর ভট্টাচার্য, অন্যদিকে তৃণমূলের তন্ময় ঘোষ ও সিপিএম এর নবনীতা চক্রবর্তী এই মুহূর্তে জমে উঠেছে ভোটের লড়াই। আমি এই মুহূর্তে চলে এসেছি তন্ময় ঘোষের বাড়িতেই, যেখানে শ্রীরামপুরেই আপাতত আছে, আপাতত এখানকারই বাসিন্দা না বলেই চলে এসেছি। দাদা আছেন? দেখতে পাচ্ছি দাদা, কিন্তু দাদা আসছি, দাদা লাঞ্চে বসে গেছেন এবং দেখতে পাচ্ছেন টাউন প্রেসিডেন্ট শ্রীরামপুর আসছি দাদা, তিনিও কিন্তু পেছনে পার্টির কাজ করছেন এবং দুপুরে লাঞ্চের মাঝে আমরাও চলে এলাম। দাদা ভোট প্রচারের মাঝে খাবার দাবার কেমন চলছে? খাবার দাবার আমি এমনিই কম খাই, তার মধ্যে এত গরম রোদ্দুর, সেখানে দাঁড়িয়ে হালকা খাবার খেতেই হয়, এত পরিশ্রম হচ্ছে সকলের। সেই জন্যে অল্প একটু খাবার, দুপুরের খাবার খেয়েই আবার 1 ঘন্টার মধ্যে বেরোনো আছে। মানে আপনার ঘরটা শ্রীরামপুরে, বারবার যে বলা হচ্ছিল বহিরাগত, দেখা যাচ্ছে শ্রীরামপুরেই ঘর এবং পেছনে দেখা যাচ্ছে ওয়্যার রুম, পেছনে একেবারে টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই বসে একেবারে ছক কষা হচ্ছিল যে কিভাবে 27 তারিখের পরে এখন 29 তারিখ। এখন টাউন প্রেসিডেন্ট বললে হবে না, উনি হচ্ছেন এখানে কৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সারথি, অর্জুনের সারথি। এই যে যুদ্ধ, এই যুদ্ধ আমরা তৈরি করিনি, যুদ্ধ বিজেপি নির্বাচনকে যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধে ধর্মের জয় হবে এবং সেখানে আমার সারথি হিসাবে পপুদা আছেন। সন্তোষ সিং, একদম আমরা দেখলাম যে শ্রীরামপুরে প্রচারে দেখা গেল মমতা ব্যানার্জিকে, তারপরে কিছুদিন আগে দেখা গেল বাদশা মৈত্রকে। বিজেপির হয়ে কি এখনো আসবে জানা যায়নি, কিন্তু বেশ রাজনৈতিক উত্তাপ শ্রীরামপুরে একেবারে চরমে। এবং আপনারা যখন 34 বছর নিয়ে বারবার প্রশ্ন তুলছেন, তখন 15 বছরের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন বাদশা মিত্র বা সিপিএম এর যারা আপনার এগেনস্টে দাঁড়িয়েছে তারা। 15 বছরে শ্রীরামপুরে কি করলো সিপিএম, তৃণমূল? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে সিপিআইএম এই প্রশ্নগুলো তুলছেন, খুব ভালো। আমি চাইবো এই প্রশ্নগুলো তারা সারা রাজ্য জুড়ে যদি তোলেন। তারা একদিকে প্রশ্ন তুলছেন আর অন্যদিকে তাদের ভোটগুলো বিজেপিতে ট্রান্সফার করানোর কথা বলছেন। যদি বিজেপিতে ভোট ট্রান্সফারই করতে হয় এবং তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে, আমি এটা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন যুক্তিতর্ক হয় তখন আমি সেখানে গিয়ে একই কথাই বলি যে বিজেপি বাংলায় যে বিরোধীদের জায়গাটা নিয়েছে, সেই জায়গাটা তো সিপিআইএম বা কংগ্রেস নিতে পারে, কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকে তাদের যে রাগ, ব্যক্তিগত রাগ, সেই রাগটা রাজনীতিকে ছাপিয়ে যাচ্ছে। সেই জন্য তৃণমূলকে হারানোর জন্য তারা দীর্ঘ কয়েক বছর ধরেই এটা করে আসছে, এই নির্বাচনেও করার চেষ্টা করছে। এক, দ্বিতীয়, রাজনৈতিক উত্তাপের কথা বললেন, আমি আবহাওয়া খুব উত্তপ্ত এটা দেখতে পাচ্ছি, প্রচন্ড গরম, দাবদাহ চলছে, কিন্তু রাজনৈতিক উত্তাপ কোথায়? তৃণমূল কংগ্রেস ছাড়া শ্রীরামপুর বিধানসভায় আমি তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না। আপনারা যদি দেখতে পান না, তাহলে। মমতা ব্যানার্জিকে তো আপনার হয়ে প্রচার, মানে এই কেন্দ্রটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এই কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ এতটাই ঊর্ধ্বে, মমতা ব্যানার্জিকে আপনার হয়ে যে কটা কেন্দ্রে মমতা ব্যানার্জি প্রচার করেছেন তার মধ্যে শ্রীরামপুর কেন্দ্রতেও প্রচার করতে আসতে হয়েছে। না, বিষয়টা উল্টো এখানে। গুরুত্বপূর্ণ এটা ঠিক, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অন্যতম হৃদয়ের জায়গা। 2011 সালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে, কিন্তু 2001 সাল থেকে শ্রীরামপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের উপর একটা আলাদা আবেগ আছে। এক, দ্বিতীয় হচ্ছে শ্রীরামপুর একটা ঐতিহ্যশালী বিধানসভা। 294টা বিধানসভা যা আছে তার মধ্যে শ্রীরামপুর অন্যতম ঐতিহ্যশালী বিধানসভা। তো সেখানে আমাদের দলনেত্রী প্রত্যেকবার সমস্ত নির্বাচনেই আসেন, এই নির্বাচনেও এসেছেন। কিন্তু তার সঙ্গে এটা নয় যে বিজেপি এখানে খুব শক্তিশালী হয়ে উঠেছে তাই নেত্রীকে আসতে হয়েছে। নেত্রী শ্রীরামপুর মানুষের, শ্রীরামপুর বিধানসভার মানুষের যে আবেগ, যে ভালোবাসা, তাদেরকে সম্মান জানাতে তিনি এখানে এসেছেন। তিনি প্রতিবারই আসেন, এবারও এসেছেন। শ্রীরামপুরের মাটিতে বিজেপি 365 দিন কতটা প্রাসঙ্গিক তা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, বা সেই প্রশ্ন অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্বরা দেবেন, কিন্তু ভাস্কর ভট্টাচার্য রাজনৈতিক আবহে শ্রীরামপুরের ছেলে, কিছুটা হলেও প্রাসঙ্গিক। ভাস্করবাবুকে শুভেচ্ছা। আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি, আমার নেত্রী শিখিয়েছেন। অভিষেকও সৌজন্যের রাজনীতি করেন। গত পরশুদিন মা এসে
আমাদের একটা পথসভা ছিল, তার সেই সময়তেই সিপিআইএম এর প্রার্থী নবনীতা ওদিক দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে বোধহয় বাদশা মৈত্র ছিলেন। আমি পুরো মিছিলটা তাদেরকে শুভেচ্ছা জানিয়ে পার করেছি। আমি সেই রাজনীতিই বুঝি যে রাজনৈতিক আদর্শগত লড়াই। সুতরাং নবনীতাকেও শুভেচ্ছা। শ্রীরামপুর বিধানসভার মানুষ ঠিক করবেন যে তারা কাকে চাইছেন। এই ভূমিপুত্র নিয়ে বারবার কথা হচ্ছে, ভূমিপুত্রর মানেটা কি? একটা মানুষ একটা জায়গায় ধরুন বসবাস করেন, কিন্তু তাকে ৩৬৫ দিনে যদি কোনোদিন দেখা না যায়, তাহলে তিনি ভূমিপুত্র, নাকি একটা মানুষ যিনি পাশের বাড়ি থেকে হয়তো এখানে এসছেন কিন্তু সেখানে তিনি ৩৬৫ দিন থাকেন? তাহলে ভূমিপুত্র বলে যে বিষয়টা দেখানোর চেষ্টা করছেন, আসলে মানুষের সঙ্গে কারা থাকছে। মানুষের সঙ্গে তো তৃণমূল কংগ্রেসই আছে, শুধু আমি একা নয়, আমার এখানের যে সকল নেতৃত্ব, আপনি দেখুন যে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে কোন রাজনৈতিক দল মানুষের পাশে ৩৬৫ দিন থাকছে খুঁজে পাবেন না। এই যে আমার ইলেকশন এজেন্ট পাপ্পু দা, তিনি কালকে গত সভায় বলছিলেন ৭ নম্বর ওয়ার্ডে, ৭ নম্বর ওয়ার্ডের মানুষকে জিজ্ঞাসা করুন, যে কোনো কিছু হোক, সে কোভিড হোক কি আমপান হোক কি যে কোনো বিপদ আপদ, সবসময় যে মানুষটা সঙ্গে থাকে সেই মানুষটাকেই তো মানুষ চিনবে। আমি রাজ্যভিত্তিক রাজনীতি করি, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক এবং মুখপাত্র, বিভিন্ন জেলার সাংগঠনিক দায়িত্বে ছিলাম, বিভিন্ন নির্বাচনের দায়িত্বে ছিলাম। এখন দল আমাকে মনে করেছে শ্রীরামপুরে জনপ্রতিনিধি হিসাবে মনোনীত করবেন, করেছেন। আমি কৃতজ্ঞ যে এরকম একটা বিধানসভায় আমাকে মনোনীত করা হয়েছে। আজকে ৩৬তম দিন, ঠিক ৩৭ দিন আগে আমাদের দলের পক্ষ থেকে নাম ঘোষণা হয়েছে। আমি পরদিন সকালবেলায় চলে এসেছি। পরদিন সকাল থেকে আজ অব্দি আমি শ্রীরামপুরেই থাকছি, এই যে বাড়িতে বসে আমি এখন খাবার খাচ্ছি সেখানেই থাকছি। এবং আপনাদের সকলের অবগতির জন্য জানাই, এই ৩৬ দিন আমি ৩৮০ কিলোমিটার পায়ে হেঁটেছি। প্রত্যেকটা বুথে বুথে পায়ে হেঁটেছি। আমাদের ২৭১টা বুথ আছে, 10টা অক্সিলারি বুথ, অর্থাৎ ২৮১টা। সেই বুথগুলোর সব, আর ৫-৬টা বাকি আছে, সেটা আজকে শেষ হবে। তার মানে ৩৮০ কিলোমিটার কিন্তু আমি পায়ে হেঁটে হেঁটে, গাড়িতে চেপে নয়, পায়ে হেঁটে প্রত্যেকটা পাড়ায় গলিতে, আপনারা খোঁজ নিন, আমি মিথ্যে কথা বলছি কিনা সেটা তো শ্রীরামপুর বিধানসভার মানুষ বলবেন, সংবাদ মাধ্যম বলবে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, রিষড়ার ১ নম্বর ওয়ার্ড, যেখানে কোয়ার্টার্স গুলো আছে, শ্রমিকরা যেখানে থাকেন, সেই কোয়ার্টার্স গুলোতে কোন দলের লোক তারা গেছে সেটা জিজ্ঞেস করুন। আমি কিন্তু তাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি, কোয়ার্টার্সের ভিতরে ঢুকে প্রত্যেকটা বাড়ি বাড়ি তাদের সঙ্গে দেখা করেছি। অর্থাৎ এখানে বিষয়টা এটা নয় যে কে ভূমিপুত্র কে ভূমিপুত্র না, বিষয়টা এটাই যে কে মানুষকে সময় দিচ্ছেন। মানুষকে সময় তো আমি দিচ্ছি। মানুষের কি চাই? মানুষের চাই তারা আমাকে পাশে পাবেন কিনা। তো আমি তাদের পাশে থাকছি, সেটা এখনই প্রমাণিত, এই ৩৫ দিনেই প্রমাণিত। সমস্ত, আপনি বলবেন যে ভোটের আগে সবাই করে, আপনারা খোঁজ দিন বাকি বিধানসভায়, সত্যি কি সবাই এতটা করেন? কারণ এটাই আমার। আপনার বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ এই মুহূর্তে হচ্ছে, বিজেপি ফর্ম ফিল আপ করছে, যেখানে আগাম অনলাইনেও ফর্ম ফিল আপ হচ্ছে। বলতে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলে মাঝভাত হবে কিনা আমি জানি না, সেটাও হবে বলছে। পাশাপাশি বলছে যে ৩,০০০ টাকা করে পাবে মহিলারা এবং পুরুষরাও পাবেন বেকাররা। তারা বলছেন যে ৩,০০০ টাকা পাবেন। কিছুদিন আগে অবধি তারা বলেছিলেন এই ভাতা জীবী তৃণমূলের সমর্থক, তাদের নেতৃত্বই বলেছিলেন বাড়ির মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পান, তাদেরকে বাড়িতে বন্ধ করে রাখুন, কারণ তারা বেরোলেই মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। তারাই বলেছিলেন যে ২ কোটি চাকরি দেবেন। তারাই বলেছিলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, প্রথম এইটা চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে তারা কপি করেছেন, কিন্তু একটা রাজ্য তো চালাতে পারছেন না। সব জায়গায় তো বন্ধ করে দেওয়া হচ্ছে, নয় ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে, এটা হলে পাবে না, ওটা হলে পাবে না। আমরা কিন্তু ২,২১,০০,০০০ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি এবং কাউকে বাদ দেওয়া হচ্ছে না। আর তারা বিহারে ১০,০০০ টাকা ভোটের আগে গিমিক দিল, অন্যায় করে দিয়েছে। নির্বাচন কমিশন ভোট ঘোষণা হওয়ার পরেও এটা অ্যালাউ করেছে, কিন্তু সেটা তাদের নির্বাচন কমিশন তো এখন তাদের ঘরের লোক, তারা করেছেন। খোঁজ নিন তো বিহারের সেই ১০,০০০ টাকাটা পাচ্ছে কিনা। আমরা তো কন্টিনিউয়াস প্রত্যেক মাসে মাসে দিচ্ছি, কোনো সময় তো বন্ধ হচ্ছে না। এটাই পার্থক্য। সুতরাং তারা বলেন আর আমরা করি, এটাই পার্থক্য। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে বলা যেতে পারে মাছ ভাত, যে মাছ নিয়ে বারবার বিতর্ক উঠছিল যে পশ্চিমবঙ্গে নাকি বিজেপি আসলে
মাছ খাওয়া নিয়ে আক্রমণ হতে পারে, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শ্রীরামপুরের মঞ্চ থেকে এই একই রকম কথা বলেছিলেন। এবং প্রধানমন্ত্রীর একটা বক্তব্য বিহারের সভা থেকে যে শ্রাবণ মাসে যারা মাছ মাংস খায় তারা মুঘল, আর যে আপনি মাছ খাচ্ছেন এই মাছ নিয়ে নাকি আপনারা গিমিক তৈরি করে ক্ষমতা আসতে চাইছেন, বিজেপি বলছে। এবং তারা বলছে যে ডিমে ভাতে মাছে ভাতে মাংস ভাতে বিজেপি। আজকে কি বলবে তন্ময় ঘোষ? এটাই দ্বিচারিতা। তারা তো ভারতবর্ষের সংস্কৃতি জানেন না, তারা ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান জানেন না। এই যে মানুষের খাদ্যাভ্যাস কিভাবে তৈরি হয়, যেখানে যেটা পাওয়া যায় সেখান থেকে খাদ্যাভ্যাস তৈরি হয়। আপনাকে সভ্যতার বিবর্তনের ইতিহাসটা জানতে হবে। এইসব বললে আবার ওদের মাথা গুলিয়ে যাবে, এত জিনিস ওরা বুঝবে না। পশ্চিমবাংলা নদীমাতৃক দেশ, রাজ্য, সেখানে প্রচুর পুকুর আছে, প্রচুর জলা জায়গা আছে। বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। ফলে এখানে মাছ খুব সহজেই পাওয়া যায়। আপনারা যদি জানেন, মানে চর্যাপদ দেখেন, তাহলে চর্যাপদে লেখা আছে যে বাংলার মানুষ কি খান। বাংলার মানুষ খান হচ্ছে একটু ঘি, একটু ভাত, একটু শাক, একটু মাছ। এটা চর্যাপদে লেখা আছে। তাহলে পশ্চিমবাংলার ইতিহাসে মাছ খাওয়াটা স্বাভাবিক। এবার যদি আপনি গুজরাটে যান, গুজরাটের ড্রাই এলাকা, স্বাভাবিকভাবে সেখানে মাছ পাওয়া যাবে না, তো সেখানকার খাদ্যাভ্যাস অন্য। আমরা তো জোর করছি না, কিন্তু বিজেপিকে জিজ্ঞাসা করুন, তারা তো শুধু প্রধানমন্ত্রী নয়, দিল্লির মুখ্যমন্ত্রী কালকা বাজারে মাছ বন্ধ করে দিল, সিআর পার্ক যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা, তারা বলল যে পুজোর সময় মাছ খাওয়া যাবে না। পুজোর সময় মাছ খাওয়া যাবে না, তারা জানেই না। ওই যে বললাম বাংলা সংস্কৃতি জানে না, তারা মায়ের ভোগ মাছ ছাড়া যে হয় না সেটা তো বিজেপি জানে না। এর ফলে বিজেপি কখনোই মানুষের বিষয়টা জানে না। হ্যাঁ, শ্রীরামপুরের আসবো শ্রীরামপুরে। এবার যদি আমি আমার বিধানসভায় ফিরে আসি, আপনি রাজ্যভিত্তিক জিজ্ঞেস করছিলেন। শ্রীরামপুর বিধানসভায় আজকে এই শ্রীরামপুর শহরে যে মুখার্জি রেস্টুরেন্ট আছে তার ফিশ ফ্রাই বিখ্যাত। আমি পরে জানতে পেরেছি, এত অল্প দিনের মধ্যে তো সব জায়গা এখনো জানা সম্ভব হয়নি। আমি জানতে পারলাম কখন, যখন বিজেপি লোকজন এসে সেটা ভাঙচুর করলো। কেন ভাঙচুর করেছে? ওই রেস্টুরেন্টে কি সমস্যা ছিল? সমস্যা এটাই ছিল ওখানে ভালো ফিশ ফ্রাই পাওয়া যায়, তাহলে সেটা ভাঙচুর করলেন আপনারা। ধর্মের নামে এটা ভাঙচুর করলেন, কারণ আপনারা তো জানেন না। বারবার বলছি, বাংলা সংস্কৃতি জানেন না, আপনারা ভেঙেছেন। আর এখন অনুরাগ ঠাকুর থেকে শুরু করে সমস্ত বিজেপির নেতাদেরকে এসে মাছ খেতে হচ্ছে, এবং এবার মাছ বাজার থেকে মাছ নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এখানে ভাস্কর বাবু, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কিন্তু একদিন বৃষ্টি হয়েছিল, সেদিন নাকি উনি রাস্তার উপর মাছ ছেড়ে দিয়েছিলেন। এইভাবে বাংলায় যেটা যায় না, বাংলার সংস্কৃতিকে যারা হাসির পাত্র করে তুলেছেন, বাংলার মানুষই তাদের জবাব দেবে। নবনীতা চক্রবর্তীকেও দেখা যাচ্ছে শ্রীরামপুরে একটা বড় সংখ্যক কর্মী সমর্থকদের দিয়ে মিছিলে বেরোতে। শ্রীরামপুরে কি ভোটের আগে সিপিএম অনেকটাই প্রাসঙ্গিক হয়ে গেছে? আমি চাই শ্রীরামপুর কেন বাংলাতে সিপিএম প্রাসঙ্গিক হোক, এবং আমাদের ভোট বাড়বে, বিজেপি ভোট কমবে। আমার ভোট বাড়ার ব্যাপার না, আমার একটাই উদ্দেশ্য, বাংলার মাটি থেকে এবং ভারতবর্ষের মাটি থেকে বিজেপির মতো বিষধর শক্তিকে রাজনৈতিকভাবে উৎখাত করা। তাহলে বিরোধী দল হিসেবে দেখুন, তৃণমূল কংগ্রেস এখন কয়েক দশক ক্ষমতায় থাকবে, পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদ পাবে। বিরোধী দল হিসাবে আজকে আমি চাই বিজেপির জায়গায় সিপিআইএম বা কংগ্রেস বা অন্য কোনো দল আসে। আপনি বলছেন সিপিএম শক্তিশালী হোক? সিপিএম বলে না, যে কোনো বিরোধী দল, কিন্তু বিজেপি কে এখান থেকে রাজনৈতিকভাবে উৎখাত করতে হবে। কিন্তু সিপিআইএম তো সেটা করছে না। সিপিআইএম যারা দেখছেন, দর্শকদের কাছে আমরা অনুরোধ করব, যারা সিপিআইএম এর আদর্শগতভাবে ভোটার, তারা ভোটটা আপনারা নিজের আদর্শের জায়গা থেকে দিন। বিজেপিকে কিভাবে দিতে পারেন? একটা বামপন্থী ভোটার, সম্পূর্ণ অতি দক্ষিণপন্থী একটা দল হচ্ছে বিজেপি, তাকে কোনোভাবেই আদর্শগত জায়গা থেকে ভোট দেওয়া যায়নি। এই ভুলটা করেই আজকে সিপিএম শূন্য হয়েছে। সিপিএম এই শূন্যর গেরো কাটাতে গেলে তাকে আদর্শগত জায়গায় আবার ফিরে আসতে হবে। ক্ষমতার লোভের থেকে আদর্শগত জায়গার উপর জোর দিলে আমার মনে হয় ভালো। তন্ময় ঘোষ চায় সিপিএম শূন্য লেগে কাটুন? তন্ময় ঘোষ না, বাংলার মানুষ চাই। আমি বলছি তো যে বিজেপির জায়গায় বিরোধী তো থাকবে। সংসদীয় গণতন্ত্রে তো বিরোধী ছাড়া হয় না। বিরোধী যত শক্তিশালী হবে, সংসদীয় গণতন্ত্র তত শক্তিশালী হবে। এখন বিজেপি বিরোধীদের স্বর দমিয়ে দিতে চায়, আমরা তো চাই না। আমরা তো গণতন্ত্র বিশ্বাস করি, সংসদীয় গণতন্ত্রে, সংবিধানে বিশ্বাস করি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে
বিজেপি বাদ দিয়ে অন্য যে কোনো বিরোধী দল, আপনি বারবার সিপিআইএম বলছেন, আমি বলছি অন্য যে কোনো বিরোধী দল, সেটা সিপিআইএম হোক, কংগ্রেস হোক, নতুন কোনো দল হোক, তারা বিরোধীর জায়গায় আসুন। কারণ তৃণমূল কংগ্রেস, আবার রিপিট করছি, তৃণমূল কংগ্রেস আগামী কয়েক দশক বাংলার রাজনীতিতে মানুষের আশীর্বাদ নিয়ে শাসকের জায়গায় থাকবে। একদম দেখতে পাচ্ছেন দুপুরের লাঞ্চের ফাঁকে অনেকটাই সময় দিলেন তন্ময়দা, অসংখ্য ধন্যবাদ। 29 তারিখ অবধি মানুষ অপেক্ষা করবে, মানুষ ভোট দেবে, 4 তারিখে রেজাল্ট বেরোবে এবং ততদিন অবধি আমরাও সাথে থাকবো, আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন। নমস্কার। আসনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।